নমস্কার, জি 24 ঘন্টায় জ্যাক অলিবল স্টুডিও থেকে আপনার সঙ্গে রয়েছে আমি শুক্লা। 3:03 দিন খবরের শুরুতে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে গ্রেফতার করেছে ইডি এবং ইডি এই মুহূর্তে বড় প্রশ্নের উত্তর খুঁজছে। ডিটেইলে জানাবো এই বিষয়ে। আমি সৈকত যে খবর আপনাদেরকে জানাবো, জীবন কৃষ্ণ সাহা ইডিকে দেখেই আবার মোবাইল ছুঁড়ে ফেললেন পুকুরে। কেন? আবারও একই ঘটনার পুনরাবৃত্তি আপনাদের দেখাবো, জানাবো সে খবর। আমি নীলাঞ্জনা আপনাদের জানাবো যে শুধুমাত্র জীবন কৃষ্ণ সাহাকে ইডি গ্রেফতার করেছে, কিন্তু স্ক্যানারে রয়েছে জীবন কৃষ্ণ সাহার আত্মীয়রাও। আজকে ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন তার পিসির বাড়িতেও। এই বিষয়ে আরো ডিটেলে দেব আপনাদের। তবে শুরুতে যেটা বলছিলাম, আজকে ম্যারাথন তল্লাশি চলে এবং ম্যারাথন তল্লাশির পর গ্রেফতার করা হয়েছে তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে। বড়োয়ার বিধায়ককে গ্রেফতার করেছে ইডি। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তাকে গ্রেফতার করা হলো। সূত্রের খবর, জীবন কৃষ্ণের অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকেছে, এই তথ্য ইডির কাছে আছে। অ্যাকাউন্টে জমা পড়েছে অযোগ্য চাকরি প্রার্থীদের টাকাও। সেখান থেকে এই টাকা কোথায় কোথায় গেছে, এই যে মানি ট্রেল, তার খোঁজেই এই মুহূর্তে ইডি আধিকারিকরা গ্রেফতার করেছে জীবন কৃষ্ণ সাহাকে। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে এসএসসির গ্রুপ সি মামলায় আজকে একযোগে 8টি জায়গায় তারা তল্লাশি অভিযানে নেমেছিলেন, যেখানে মূলত জীবন কৃষ্ণ সাহার বড়োয়ার বাড়ি থেকে শুরু করে তার একাধিক আত্মীয়র বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। এবং যেই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা জীবন কৃষ্ণ সাহার বাড়িতে গিয়ে পৌঁছায়, জীবন কৃষ্ণ সাহা পালানোর চেষ্টা করেন। পালাতে গিয়ে তিনি কার্যত পড়ে যান এবং তার সঙ্গে সঙ্গে যেটা ইডির আরও অভিযোগ, যে গতবারের মতন এবারও কিন্তু জীবন কৃষ্ণ সাহা তার একটি মোবাইল ফোন বাড়ির পার্শ্ববর্তী যে ঝোপ সেখানে তিনি ফেলে দেন। পরবর্তী ক্ষেত্রে এই আধিকারিকরা সেই ঝোপ থেকে মোবাইলটি খুঁজে বার করে এবং বাজেয়াপ্ত করে। বিভিন্ন অযোগ্য প্রার্থী এবং তাদের আত্মীয়র ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি জীবন কৃষ্ণ সাহার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছিল, অর্থাৎ ঘুষের টাকা দেওয়া হয়েছিল, যেই টাকা কিনা জীবন কৃষ্ণ সাহা তার অ্যাকাউন্ট থেকে তার অন্যান্য আত্মীয়র অ্যাকাউন্টে সাইফন করেছে, পার্ক করেছে, এমনটাই ইডি তদন্ত করতে গিয়ে জানতে পারছে। একদিকে যেরকম এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা জীবন কৃষ্ণ সাহাকে গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদ করে এই যে দুর্নীতির টাকা, সেই টাকা কোথায় কোথায় গিয়ে পৌঁছেছে তা জানার চেষ্টা করবে। অপরদিকে জীবন কিশোর সাহার একাধিক আত্মীয় তারা কিন্তু এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের স্ক্যানারে রয়েছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দেবাশিস বটব্যালের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। জীবন কৃষ্ণ সাহা, যাকে আগে সিবিআই গ্রেফতার করেছিল, জামিনে মুক্তি পান। এবার ইডির জালে জীবন কৃষ্ণ সাহা। পাড়া প্রতিবেশীরা কি বলছেন শোনাবো বক্তব্য। কখন দেখলে? তখনই আমার মনে 8টার সময়। হ্যাঁ, নাম্বার 10টাকে ছুটাছুটি করতে লাগলো নাকি, তাই উনি বলছে এমনি ওকে দুবার তিনবার ধরে নিয়ে গেল জীবন সাহা। জীবন সাহা কি কোথা থেকে ফোনগুলো কোথা থেকে নিল তা জানি না, আমি সেটা তো বলতে পারছি না। ওইদিকে পুলিশ ছুটছিল? হ্যাঁ, পুলিশ তো ছুটছিল আমাদের ওপর থেকে, আমার বারান্দা। জীবনও ছুটছিল? জীবনও ছুটছিল। আমি মরে দিলাম না, আমি বলছি পুলিশগুলো ছুটছে কেন, কিন্তু কি কারণটা জানি না। এবং মেয়ে ছেলে সবাই তো জানে না। মানে জীবনও ছুটছে, পেছনে পুলিশও ছুটছে? হ্যাঁ, জীবন ছুটছে, পুলিশ পেছনে ছুটছে। জীবন কৃষ্ণ সাহাকে গ্রেফতার ইডি, আর তার তরফ থেকে জীবন কৃষ্ণ সাহার বাবা, তার বক্তব্য কি, তার ছেলেকে গ্রেফতার করা হলো, কি বলছেন তিনি শোনাবো। যেদিন থেকে ও জামিন নিয়ে এসেছে সেদিন থেকে আমি বাড়ি ঢুকতে পারি না। আমার অনেক হিসাবপত্র আছে, কিচ্ছু করতে পারি না। আমি এত দরখাস্ত দিলাম, পিটিশন দিলাম, একবার মুখ্যমন্ত্রী থেকে জেলার সভাধিপতি ওকে দিলাম। জীবন কৃষ্ণ সাহা এই নামটা নিয়োগ দুর্নীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। এর আগে যখন কেন্দ্রীয় এজেন্সি তার বাড়িতে তল্লাশি করতে যায়, ঠিক সে সময়ও একইভাবে তিনি পালানোর চেষ্টা করেছিলেন পাঁচিল টপকে। সেবারও তিনি মোবাইল ছুঁড়ে ফেলেছিলেন জলে। এবং আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে, রাতভর রীতিমতো লাইট জ্বালিয়ে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিরা সেই মোবাইল খোঁজার চেষ্টা করেছিলেন এবং সেই মোবাইল ডিকোড করার চেষ্টা করেছিলেন। আর এবারও একইভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি যখন তার বাড়িতে যায়, তখনই ইডিকে দেখে তিনি পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ। শুধু তাই নয়, তিনি হাতে নাতে গ্রেফতার হওয়ার পর তাকে নিয়ে ওই ঝোপের মধ্যে তারই ছুঁড়ে ফেলে দেওয়া 2টি মোবাইল, সেগুলি উদ্ধার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, তিনি যদি নির্দোষ হয়ে থাকেন তাহলে বারবার করে তিনি মোবাইল কেন জানলা দিয়ে ছুঁড়ে জলে ফেলে দেওয়ার চেষ্টা করছেন।
আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে জীবনকৃষ্ণ সাহার বাড়ির পেছনের জঙ্গল, একেবারে বিতর্কিত জঙ্গল। 2023 সালে 14ই এপ্রিল জীবনকৃষ্ণ সাহার বাড়ির পেছনের এই পুকুর নিয়ে উঠেছিল যত বিতর্ক। এখানে তিনি তদন্ত চলাকালীন দুটি মোবাইল তিনি ছুঁড়ে ফেলে দিয়েছিলেন পুকুরের জলে এবং প্রায় 72 ঘন্টা অক্লান্ত চেষ্টা করার পর তারপর ইডি আধিকারিকরা সেই মোবাইল ফোন দুটিকে উদ্ধার করতে পেরেছিলেন। এবারেও কিন্তু সেই একই ঘটনার পুনরাবৃত্তি হলো, অর্থাৎ জীবনকৃষ্ণ সাহার বাড়ির পেছনের যে ঘন জঙ্গল, জীবনকৃষ্ণ সাহা সকাল 7:30 নাগাদ যখন ইডির আধিকারিকরা এসে পৌঁছন তখন তিনি বাড়ি থেকে বেরিয়ে এই জঙ্গল পেরিয়ে তিনি ছুটে যাওয়ার চেষ্টা করেছিলেন এবং সেই সময় জঙ্গলে তিনি তার মোবাইল ফোন দুটি তিনি ফেলে দেন এবং ইডি আধিকারিকরা যখন তাকে ধরে ফেলেন এবং তার হাতে সেই সময় কোনো মোবাইল ফোন ছিল না, তারপর জিজ্ঞাসাবাদের পর জানা যায় তিনি ফোন দুটি আবার জঙ্গলে ফেলে দিয়েছেন, অর্থাৎ তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছেন। এবং তারপরেই কিন্তু ইডি আধিকারিকরা জীবনকৃষ্ণ সাহাকে সঙ্গে নিয়ে এই জঙ্গলে তল্লাশি চালিয়ে সেই মোবাইল ফোন দুটিকে আবার উদ্ধার করতে সক্ষম হয়েছে। জীবনকৃষ্ণ সাহা তৃণমূল কংগ্রেসের বড়োয়ার বিধায়ক। স্বাভাবিকভাবেই আসরে বিরোধীদের তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো। এক কথায় যে নাটকটা সকাল থেকে মঞ্চস্থ হলো তৃণমূলের একজন বিধায়কের দ্বারা, সেটা হাস্যকর। সুপ্রিম কোর্ট 26,000 চাকরির দোকান থেকে পাওয়া বিক্রির চাকরি যোগ্য মিলিয়ে সব মিলিয়ে এক আসনে বসিয়ে সুপ্রিম কোর্ট 26,000 চাকরি বাতিল করেছে। এই 26,000 চাকরি বাতিল হওয়ার পর শিক্ষিত যুবক যুবতী শিক্ষক শিক্ষিকাদের মধ্যে দাবি উঠতে ছিলই একটা, আমরা শাস্তি পেলাম কিন্তু যারা চাকরির দোকান খুলেছিল তারা কেন শাস্তি পেল না। সিবিআই ইডি প্রকৃত অর্থে দোষীর বাড়িতে যাচ্ছে এতে কোনো সন্দেহ নেই। তারা তদন্ত করে, হানা দেয়, জিজ্ঞাসাবাদ করে, কিন্তু তার পরিণামে কাজের কাজ কি হচ্ছে এ প্রশ্ন আমাদের থাকছে এবং থাকবে। পরিচালক কারা? এরা তো ছোটখাটো নায়ক নায়িকা আছে, কিন্তু ডিরেক্টর কারা? বিরোধীদের পাশাপাশি শাসক দল কি বলছে জীবনকৃষ্ণর এই কীর্তিকলাপ নিয়ে শোনাবো। আমাদের কাছে প্রধান প্রশ্ন হচ্ছে, সিবিআই এই অভিযোগ নিয়ে তো 3 বছর আগে তাকে গ্রেফতার করেছিল, দীর্ঘদিন তাকে কাস্টডিতে রেখেছিল। পরবর্তী ক্ষেত্রে কিছু প্রমাণ করতে না পারাতে সুপ্রিম কোর্ট স্বয়ং তাকে বেল দেয়। আজকে আবার নতুন করে ইডি কি বলছে? সেই ক্রাইমের কথা যেটা বলছে অভিযোগ, সে তো 3-4 বছর আগেকার ঘটনা নিয়ে। তাহলে একদিন কি ইডি ঘুমোচ্ছিল? যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে জীবনকৃষ্ণ সাহাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেফতার করেছে আজকে, কিন্তু স্ক্যানারে, ইডি স্ক্যানারে তার আত্মীয়রাও রয়েছে। সাঁইথিয়ায় জীবনকৃষ্ণ সাহার পিসির বাড়ি, সেখানেও সকালেই পৌঁছে যান এজেন্সির আধিকারিকেরা। জীবনকৃষ্ণ সাহার পিসি মায়া সাহা, তিনি আমার কাউন্সিলর, সাঁইথিয়া পুরসভার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার বাড়িতেই আজকে ইডি আধিকারিকেরা সকালে পৌঁছে গিয়েছিলেন এবং মায়া সাহাকে 28 অগস্ট ইডি দফতরে হাজিরার নির্দেশও দেওয়া হয়েছে। ইডি যে বিস্ফোরক দাবি করেছে, একেবারে দুর্নীতির টাকা সরাসরি জীবনকৃষ্ণ সাহার অ্যাকাউন্টে গিয়েছে এবং সেই টাকা তার আত্মীয়দের, সেখান থেকে সেই টাকা তার আত্মীয়দের অ্যাকাউন্টেও পৌঁছে যেতে পারে। এবং নজরে জীবনকৃষ্ণ সাহার যারা আত্মীয়রা রয়েছে, তার পিসির বাড়িতে মায়া সাহা, সেখানেও আজকে এজেন্সির আধিকারিকেরা পৌঁছে যান। 4.5 ঘন্টা সেখানে তল্লাশি চলে, জিজ্ঞাসাবাদ চলে। 28 অগস্ট ইডি দফতরে হাজিরার নির্দেশ মায়া সাহাকে দেওয়া হয়েছে। মায়া সাহার স্বামী, তার কি বক্তব্য শুনবো। সেটা কিছু বললো না, যে ও ব্যাপারে আমাকে কিছু বললো না। আমাকে বলছে আপনার এই সার্চ ওয়ারেন্ট আছে, ঘর সার্চ করবে, যেগুলো কিছু বললো না। কে? হ্যাঁ, এরা তো কথা বললো। কথা এইটুকুই বললো যে আমরা সার্চ ওয়ারেন্ট এনেছি, বাড়ি সার্চ করবো। আমরা দেখে নিন, আলমারি টালমারি যা ছিল সব খুলে দেখিয়েছিলাম। আমরা এক জায়গায় বসে গেলাম, মোবাইলের জন্য আমরা বসেই ছিলাম তখন থেকে ওদের কাছে, এখনো মুখ ধোয়া হয়নি। হ্যাঁ, মোবাইল নিয়ে নিয়েছিল। মোবাইল না নিয়ে যায়নি, মোবাইলটা ওরা নিজেরা জব্দ করে এক জায়গায় রেখে রাখতে বলল। কিচ্ছু নিয়ে যায়নি, শুধু কিচ্ছু পাইনি বলে ওই ডকুমেন্ট সই করে দিলাম। তাও ইংরেজিতে লিখেছিল। আমরা দেখুন ইংরেজি বুঝি না, বাঙালি ছেলে বাংলায় লিখে দেন, নিয়ে কনভার্ট করলো বাংলায় কনভার্ট করার পর দেখলাম যে হ্যাঁ কিচ্ছু লেখা নেই, ওইটাই আছে যে এখানে কিছু পাওয়া গেল না। মানে অভিযোগ করছিল যে জীবনকৃষ্ণ সাহা কিছু টাকা পয়সা আপনাদের মাধ্যমে এখানে না, এগুলো পুরো জমি জায়গাতে না, পুরো মিথ্যা কথা, পুরো মিথ্যা। আমি বললাম একটা টাকাও লেনদেন দেখাতে পারবে না জীবনকৃষ্ণ সাহার সঙ্গে আমার।
প্রসেনজিৎ মালাকার টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। প্রসেনজিৎ, মায়া সাহার স্বামীর বক্তব্য শুনছিলাম, তিনি বলছেন যে কিছুই পাওয়া যায়নি বা যে যে অভিযোগ উঠছে লেনদেনে সেই সংক্রান্ত বিষয়ে তিনি কার্যত অস্বীকার করছেন। সব মিলে আজকে 4.5 ঘন্টা মায়া সাহার বাড়িতে ইডি আধিকারিকেরা ছিলেন। কি আপডেট রয়েছে, সর্বশেষ কি খবর প্রসেনজিৎ রয়েছে? দেখো, একদমই বলি তোমাকে, এই 4.5 ঘন্টা তল্লাশিতে মূল বিষয়বস্তু ছিল তার সাথে জীবন কৃষ্ণ সাহার অর্থাৎ মায়া সাহার সাথে কি লেনদেন রয়েছে আর্থিক, মূলত সেই বিষয়, এবং তার সাথে সাথে নিয়োগ দুর্নীতি মামলায় তাদের কোনো যোগ রয়েছে। এই দুটো বিষয়ের উপর কেন্দ্র করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে আমরা সূত্র মারফত জানতে পেরেছি। পাশাপাশি তার বাড়িতে তল্লাশি চালানো হয়েছে, এবং যদিও মায়া সাহা এবং তার স্বামী দুজনাই দাবি করেছেন যে না, এমন কোনো ঘটনা ঘটেনি বা কোনো কিছুই তারা পাননি, শুধুমাত্র না পেয়ে তারা চলে গেছেন। সিরিয়াল লিস্টে সাইন করে নিয়ে যাওয়া হয়েছে, কাগজপত্রে সাইন করে নিয়ে যাওয়া হয়েছে, এবং 28 তারিখে তাদেরকে ফের ডেকে পাঠানো হয়েছে। কিন্তু এই গোটা ঘটনায় এই পিসির সাথে জীবন কৃষ্ণ সাহার যে যোগ, তার বাবা কিন্তু বিস্ফোরক অভিযোগ করেছেন। অর্থাৎ জীবন কৃষ্ণ সাহার বাবা তিনি বিস্ফোরক অভিযোগ করেছেন, এবং তিনি বলেছেন যে তাদের এই সম্পত্তি বৃদ্ধি হয়েছে জীবন কৃষ্ণ সাহার এমএলএ হওয়ার পর থেকে, এবং একাধিক সম্পত্তি রয়েছে তাদের, এমনই অভিযোগ তিনি করেছেন। প্রসেনজিৎ, ধন্যবাদ। জীবন কৃষ্ণ সাহার বিস্ফোরক অভিযোগ, মায়া সাহাকে 28 অগাস্ট তলব করা হয়েছে, নজর থাকবে এদিকে। আর এর মধ্যে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, সংবিধান সংশোধনী বিলের পক্ষে এবার জোরালো সওয়াল করছেন অমিত শাহ। কেউ কেউ জেলে থেকেই সরকার চালাতে চায়, যেভাবেই হোক সংসদে বিল পাস হবেই। বিরোধীরা আলোচনা চায় না, তাদের আচরণ অগণতান্ত্রিক। প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী 30 দিন টানা জেলে থাকলে পদ খোয়াতমেন। সংসদে হই হট্টগোল প্রসঙ্গে এভাবেই তোপ দেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি 130তম সংবিধান সংশোধনী বিলের পক্ষে সওয়াল করেছেন এবং বলেছেন যে করে হোক এই বিল পাশ করাবেনই, কারণ অনেকেই রয়েছেন যারা জেলে থেকে সরকার চালাতে চাইছেন। এইভাবে তোপ দেখেছেন অমিত শাহ। इस देश में आज एनडीए के मुख्यमंत्रियों की संख्या ज्यादा है। प्रधानमंत्री भी एनडीए के हैं, श्री नरेंद्र मोदी प्रधानमंत्री। तो ये बिल सिर्फ विपक्ष के लिए क्वेश्चन खड़ा नहीं करता, हमारे मुख्यमंत्रियों के लिए भी क्वेश्चन खड़ा करता है। मैंने जो सुना वो कह रहे कि आपके लोगों के सामने एफआईआर नहीं होती है। ये जनता को गुमराह करे। उनको मालूम है कि किसी भी व्यक्ति के खिलाफ आरोप है तो आप पब्लिक इंटरेस्ट लिटिगेशन के माध्यम से कोर्ट के सामने जा सकते हैं। कोर्ट ऑर्डर करेगी कि इनके खिलाफ एफआईआर करो। अगर ज्यादा ही गंभीर मामले हैं तो कोर्ट मॉनिटर भी करती है। इसमें पक्ष विपक्ष कहां आता है? 130তম সংবিধান সংশোধনী বিলের পক্ষে সওয়াল অমিত শাহের, যেখানে যে বিলে নতুন সংস্থান রয়েছে, যেখানে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী বা যে কোনো মন্ত্রী যদি ফৌজদারি মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়, টানা 30 দিন হেফাজতে থাকেন, তাহলে 31তম দিনে এসে তাকে পদত্যাগ করতে হবে অথবা তাকে স্বয়ংক্রিয়ভাবে সরিয়ে দেওয়া হবে। আর এই জায়গা থেকেই বিরোধীরা আওয়াজ তুলছেন, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এই বিলের পক্ষেই জোরালো সওয়াল করছেন। पक्ष विपक्ष नहीं आता है। और दूसरी बात, इसमें 30 दिन तक जमानत का प्रावधान किया गया है। अगर फर्जी टाइप का केस है तो देश की हाई कोर्ट और सुप्रीम कोर्ट आंख मूंद कर नहीं बैठे हैं। किसी भी केस में हाई कोर्ट और सुप्रीम कोर्ट को जमानत देने का अधिकार है। अगर जमानत नहीं मिलती है तो आपको पद छोड़ना पड़ेगा, और अगर 30 दिन के बाद जमानत मिल जाती है तो वो फिर से शपथ ले सकते हैं। जैसे ही मुक्त होंगे वो फिर से मुख्यमंत्री बन सकते हैं। कि गंभीर आरोप की व्याख्या क्या होगी, तो उसमें हमने व्याख्या कर दी है कि 5 साल से ज्यादा सजा का जहां प्रावधान है वहां पर उनको पद छोड़ना पड़ेगा। कोई छुटपुट आरोप के लिए पद नहीं छोड़ना है, मगर जिन पर करप्शन के आरोप है या 5 साल से ज्यादा सजा के आरोप है, ऐसे मंत्री, मुख्यमंत्री या प्रधानमंत्री जेल में बैठकर सरकार चलाए, ये कितना उचित है? আরজিকর কাণ্ডে জেলবন্দি সন্দীপ ঘোষ, আর সেই সন্দীপ ঘোষ এবার আক্তার আলীর সম্পর্কে বিস্ফোরক আদালতে। কে আক্তার আলী? নিশ্চয়ই আপনাদের মনে আছে, আরজিকর মেডিকেল কলেজের ডেপুটি সুপার পদে কর্মরত ছিলেন আক্তার আলী, এবং এই সন্দীপ ঘোষের যে ঘটনা, সেই ঘটনার সময় আক্তার
আক্তার আলী কিন্তু বিস্ফোরক একের পর এক অভিযোগ করেছিলেন এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে তিনি দুর্নীতির র্যাকেট চালাচ্ছিলেন, এই ঘটনার পেছনে তিনি দায়ী থাকতে পারেন এবং তিনিও সিবিআইয়ের কাছে গিয়ে বিবিধ অভিযোগ করেছিলেন এবং তিনি বলেছিলেন যে মুখ্যমন্ত্রীর কাছেও তিনি সন্দীপ ঘোষ সম্পর্কে অভিযোগ করেছিলেন। আর এবার সন্দীপ ঘোষ বলছেন যে আক্তার আলী সম্পর্কে অর্থোপেডিক বিভাগের তিনি 2023 সালে অভিযোগ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর কাছে। একই সঙ্গে সিবিআইকেও নিশানা করা হয়েছে। সন্দীপ ঘোষের নিশানায় আক্তার আলী, অন্যদিকে সিবিআইকে নিয়েও বিস্ফোরক অভিযোগ সন্দীপের। 2024-এর অগাস্ট সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের পর আর জিজ্ঞাসাবাদ করা হয়নি। 24-এর অগাস্ট সেপ্টেম্বরের মধ্যে 17 বার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আর্থিক কেলেঙ্কারি মামলায় কোনো প্রমাণ এখনো সিবিআই দিতে পারেনি। প্রায় 1 বছর ধরে জিজ্ঞাসাবাদই করেনি তদন্তকারী সংস্থা। এই অভিযোগ আদালতে করছেন সন্দীপ ঘোষ। আক্তার আলীকে কাঠগড়ায় তুলে এবার জামিন চাইলেন সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষের বক্তব্য যে আক্তার আলী এত কথা বলছেন দুর্নীতি নিয়ে, তার বিরুদ্ধেই একাধিক অভিযোগ রয়েছে। 2022 সালে মুখ্যমন্ত্রী অর্থাৎ তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিন্তু আক্তার আলী, প্রাক্তন ডেপুটি সুপার নন মেডিকেল, তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল। একাধিক বিভাগের ডিপার্টমেন্টাল হেড তারা অভিযোগ করেছিলেন। অর্থাৎ সেই আক্তার আলী ভূমিকায় প্রশ্ন তুলে দিলেন কিন্তু সন্দীপ ঘোষ। দ্বিতীয়ত তিনি বলছেন যে সিবিআই তদন্ত কিছুই করছে না, সিবিআই কোনো প্রমাণ করতে পারেনি যে অভিযোগগুলো তার সামনে আসছে, তার বিরুদ্ধে আসছে এই আর্থিক বা নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রে। তাদের আরও বক্তব্য সেটা হচ্ছে এই যে সিবিআই শুধুমাত্র কিন্তু গত বছর 17 বার প্রায় 15 দিনের মধ্যে জিজ্ঞাসাবাদ করেছে, এই বছরে আজ পর্যন্ত কিন্তু সিবিআই জিজ্ঞাসাবাদ করেনি। অর্থাৎ এই প্রশ্ন তুলছেন, এই প্রশ্ন তুলে কিন্তু জামিন চেয়েছেন কলকাতা হাইকোর্টে। রঞ্জিতের সঙ্গে অর্ণবংশ নিয়োগী, 24 ঘন্টা, কলকাতা। সন্দীপ ঘোষ যে আক্তার আলী সম্পর্কে বিস্ফোরক অভিযোগ করছেন, সেই আক্তার আলী সন্দীপ ঘোষের অভিযোগ প্রসঙ্গে কি বলছেন শুনুন। যেন বানানো, যেটা আপনি জানেন এর আগেও মিডিয়া দেখিয়েছে, স্বাস্থ্য ভবনের বাইরে উনি একাধিক লোক আরজিকর থেকে নিয়ে গিয়ে, যখন আমি প্রোটেস্ট করেছিলাম ওনার এগেনস্টে ভিজিলেন্স কমিশনে চিঠি দিয়েছিলাম, তখন উনি ওগুলো নিয়ে গিয়ে সবাইকে জোর করে পুরানো ব্যাক ডেটেড করিয়েছিলেন। এটা পুরো ফেক, এটা বেসলেস, এটা আনজাস্টিফাইড। 2023 সালে জুলাই মাসে সব থেকে আগে ভিজিলেন্স কমিশনে কমপ্লেন করেছিলাম, তাহলে ওই চিঠিগুলো তার আগে আসেনি কেন? আমি 23-এ যখন কমপ্লেন করলাম, 24-এ কমপ্লেন করলাম, তখন ওগুলো কোথায় ছিল? ওই কথাগুলো, ওই চিঠিগুলো, সেটা আমার পরে এখন কেন উঠছে 2025? আমার এটা প্রশ্ন। উনি তো আমার ফেভারে বলবেন না, আমার এগেন্স্টেই বলবেন, এটা ধরে নিন। পুজো অনুদানের হিসেব নিয়ে কড়া হাইকোর্ট। দুর্গাপুজোর অনুদান নিয়ে গত বছর পর্যন্ত কতগুলি ক্লাব হিসেব দিয়েছে বিস্তারিত জানিয়ে রাজ্যের হলফনামা তলব করা হলো। যারা টাকা নিয়েও হিসেব দিচ্ছে না তাদের ব্যাপারে ভাবতে হবে, প্রয়োজনে তাদের অনুদান বন্ধ করে দিন। মৌখিক এই পর্যবেক্ষণ আদালতের। হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্য সরকার। হাইকোর্টের স্পষ্ট বক্তব্য যে অনুদান নেবার পরেও যারা এখনো হিসাবপত্র দিচ্ছেন না তাদের বিষয় কিন্তু ভাবতে হবে, প্রয়োজন হলে অনুদান বন্ধ করে দিন। এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিয়েছে মৌখিকভাবে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। আরও হাইকোর্টের নির্দেশ এটা যে কত ক্লাবকে দেওয়া হয়েছিল, কোন কোন ক্লাব হিসাব দেয়নি তার তথ্য কিন্তু দিতে হবে হাইকোর্টের কাছে। রাজ্য সময় চেয়েছিল এই মামলা রাখা হোক পুজোর পরে, কিন্তু হাইকোর্ট স্পষ্ট বলল যে এই মামলাটা কিন্তু পুজোর অনুদান নিয়ে, সুতরাং এত পরে সম্ভব নয়, মামলা আগেই হবে। অর্থাৎ 48 ঘন্টার মধ্যে রাজ্যকে দিতে হবে সেই তথ্য যে কোন কোন ক্লাব টাকা নেবার পরেও হিসাব দেয়নি। সেই হিসেবের পরে আদালত সিদ্ধান্ত নেবে সেই সমস্ত ক্লাব আগামী দিনে অনুদান পাবে কি পাবে না। রঞ্জিতের সঙ্গে অর্ণবংশ নিয়োগী, 24 ঘন্টা, কলকাতা। পুজো অনুদান নিয়ে হাইকোর্টের এই মৌখিক পর্যবেক্ষণে বিজেপির কি প্রতিক্রিয়া? জগন্নাথ চট্টোপাধ্যায় প্রসঙ্গে কি বলেছেন শুনবো। রাজ্য সরকারেরই নীতি হচ্ছে টাকা ছাড়বো না, হিসেব দেব না, এবং শুধুমাত্র মুষ্টিমেয় কয়েকটি চোরকে আটকানোর জন্য আজকে 100 দিনের টাকা বন্ধ। আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বন্ধ। যারা বলছে না চোরও ধরবো না কিন্তু টাকাও ছাড়বো না, আবাস যোজনার ক্ষেত্রেও তাই হয়েছে। তাই রাজ্য সরকারের যখন একটা ঘোষিত নীতি, তখন এবার চোরের ওপর বাট পারি। সেই রাজ্য সরকারের থেকে যারা টাকা নিচ্ছে তারা কেন হিসেব দেবে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।